তৃণমূলের এই মুহূর্তে লড়াইটা কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস নয়। তৃণমূলের এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। উনি একজন বিচারপতি হিসাবে বলছেন যে শুভেন্দু অধিকারী যে প্যাকেটে মুড়িয়ে নিচ্ছে আপনারা দেখেছিলেন ওখানে টাকা ছিল কিনা। তো একই প্রশ্ন যদি আমি ওনাকে করি যে আপনি কোনোদিন দেখেছেন যে অভিষেক ব্যানার্জি সাইকেলে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছে কিনা, আপনি তাকে কয়লা চোর ভাইপো বলছেন কেন? যখন দেবের বছরে দুটো ফিচার ফিল্ম আসতো তখন আমরা তাকে একরকমভাবে দেখেছি। যখন তার 2 বছরে একটা ফিল্ম আসছে, তার ফ্ল্যাট বেড়েছে, গাড়ি বেড়েছে, জমি জমা বেড়েছে, এই যে কন্ট্রাডিকশনটা, এই রিলেশনটা ম্যাচ করছে না। আমরা দেবকে দেখলাম তিনি একেবারে রামনবমীর মিছিল করলেন, জয় শ্রীরাম বলে প্রচার করলেন, মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে। রচনা ব্যানার্জি নিজেকে সংশোধন করছেন না। সোশ্যাল মিডিয়া ট্রোলটাকেই যদি কেউ খুব আপন করে নেয় তখন তার ভবিষ্যৎটা খুব একটা স্টেবল হবে বলে আমার মনে হচ্ছে না। এই জোট যদি প্রপারলি থাকতো তাহলে কি বিজেপিকে খানিকটা দুর্বল করা যেত। সিপিএম কংগ্রেস বা অন্যান্য দলগুলির যেটা করা উচিত ছিল সেই জায়গাটা বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী একজন সঠিক বিরোধী দলনেতার ভূমিকা পালন করছে। লোকসভা নির্বাচনের আগেই বারবার তিনি মুখ খুলছেন। অনেকেই বলছেন অভিনেতা অরিত্র দিনকে দিন রাজনীতিক অরিত্র হিসেবেই পরিচয় পাচ্ছেন বেশি। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। আমি একেবারে প্রথম প্রশ্নে যাব, আপনি এত মুখ খুলছেন কেন? মানে এত বিদ্রোহী, প্রতিবাদী, রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে আপনাকে বারবার দেখা যাচ্ছে কেন সরব হচ্ছেন? দেখুন, অনেকেরই এক্সপেকটেশন যে আমি বোধহয় কোনো একটা দলে আসবো বা রাজনীতি করব, কিন্তু আনফর্চুনেটলি সেটা নয়। আমার দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজকর্মের সাথে আমি জড়িত। তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। মূলত আমি সোশ্যাল সায়েন্স নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, ফলে বিভিন্ন খবরের কাগজে লেখা বা আমি আগে যেটা করতাম আমার ফেসবুক বা টুইটারে নিজের মতো করে আমার আশপাশে যে সাবজেক্টগুলো দেখে আমার প্রবলেমেটিক মনে হচ্ছে সেগুলো নিয়ে আমি বলতাম। এবার ঘটনাচক্রে তারপর কিছু খবরের কাগজে আমাকে লিখতে ডাকা হলো, কিছু চ্যানেলে আমাকে বলতে ডাকা হলো, সেগুলো ডিজিটালে মানে টেলিভিশন মিডিয়াতে খুব জনপ্রিয় হয়ে গেল। তার একটা মূল কারণ যেটা আমার মনে হয়েছে যে আমার যেহেতু কোনো রাজনৈতিক কম্পালশান নেই বা কোনো দলের লাইনে কথা বলার কোনো বাধ্যবাধকতা আমার নেই, আমি আমার আশেপাশে যেগুলো দেখি, আমার জীবন দিয়ে যেগুলো দেখি, সেইগুলো আমি সাধারণ মানুষের প্রবলেমটা টেবিল করার চেষ্টা করি, সেইগুলো আলোচনায় আনার চেষ্টা করি। কিন্তু রাজনীতিবিদ হওয়ার কোনো ইচ্ছা বা কোনো দল করার, আগামী দিনে এমএলএ বা এমপি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তার কারণ আমি আইন নিয়ে কাজ করতে চাই এবং আমি জুডিশিয়ারি জয়েন করতে চাই। হ্যাঁ, জুডিশিয়ারি অবশ্যই পলিটিক্সের একটা পার্ট, কিন্তু ইলেকটোরাল পলিটিক্সের পার্ট নয়। আমি ইলেকটোরাল পলিটিক্সে যেতেও চাই না এবং আগামী অন্তত 10 বছরে আমি নিজেকে এমএলএ এমপি কাউন্সিলরের ভূমিকায় দেখছি না। আমি আইনের কর্মচারী হিসেবেই নিজেকে দেখছি। অরিত্র বিজেপি থেকে বা সিপিএম থেকে বা কোনো রাজনৈতিক দল থেকে কোনো রকম কোনো প্রস্তাব পেয়েছেন যে ভোটে দাঁড়ানোর প্রস্তাব বা দল করার প্রস্তাব? এখনও পাননি? এটা হতে পারে সম্ভব? দেখুন, প্রথম থেকেই না বিজেপির হয়ে আমি বলি না। এবার আনফর্চুনেটলি আমাকে যদি কেউ বলতে বলে যে সন্দেশখালিতে মহিলাদের নির্যাতন হয়েছে, তো এর পক্ষে যুক্তি তো হতে পারে না। তো অবভিয়াসলি আমি যদি বলি যে হ্যাঁ এটা গভর্নমেন্টের দেখা উচিত যে কেন এখানে মহিলারা এখানে আওয়াজ তুলছেন, কেন এই অত্যাচারগুলো হয়েছে, এটা হয়তো মনে হচ্ছে যে আমি বিজেপির হয়ে কথা বলছি। তো আমাকে বলছে যে আপনি তো মণিপুরে কেন বলেননি। আরে মণিপুরের টপিকে তো আমাকে বলতে ডাকা হয়নি। এবার সেটা হচ্ছে আমার ব্যর্থতা হয়তো যে আমি এখনও ন্যাশনাল মিডিয়াতে বলে উঠতে পারিনি, কিন্তু বিজেপির পক্ষ থেকে আমায় কোনোদিন কেউ বলেনি। তৃণমূলের বিপক্ষে বলেছি বলেও তৃণমূল থেকে আমাকে কেউ কোনোদিন বলেনি যে আপনাকে দেখে নেবো, হুমকি দিয়ে দেবো। বরং মজা লাগে আমার, আমি তো পাবলিক ট্রান্সপোর্টেই আসি, আমার রাজনৈতিক নেতাদের মতো কোনো বাউন্সার সিকিউরিটির গল্প নেই, সাধারণ মানুষের সাথেই আসি। আমি যখন আসি অটোয় করে, মেট্রোয় করে, তৃণমূল পার্টি অফিস থেকে বেরিয়ে লোকজন বলে আজকে আছে নাকি কোনো চ্যানেলে, তারা দেখেন এবং তারা এনকারেজ করেন। তার একটাই কারণ, তারাও জানেন যে আমি যেটা বলছি সেটা তৃণমূল বিরোধী শোনাচ্ছে হয়তো, যেহেতু আমি যে চ্যানেলে বসে বলছি বা যে মিডিয়াতে লিখছি তাদের প্রোপাগান্ডা বা তাদের এজেন্ডার জন্যে, কিন্তু আসলে আমি তৃণমূল বিরোধী নই। আমার বক্তব্যটা হচ্ছে যে এরার প্রোন গভর্নমেন্টের ভুলগুলোকে সংশোধন করে তুমি একটা সঠিক গভর্নেন্স নিয়ে আসো। সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমার সেটা কনসার্ন না। দেবকে নিয়ে নানান অভিযোগ, আপনি দেবের বিরুদ্ধেও সরব হয়েছেন বিভিন্ন ইস্যুতে, কেন? মানে কী অভিযোগ আপনার দেবের বিরুদ্ধে? দেখুন, অভিনেতা দেবের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ব্যক্তিগত মানুষ হিসাবেও দেবকে আমি দীর্ঘদিন কাছ থেকে দেখেছি।
তা কারোর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করার আমি ঘোর বিরোধী। আমার 2-3টে ছোট কনসার্ন ছিল। প্রথম কনসার্ন হচ্ছে যে বিষয় নিয়ে তার প্রতি মানুষের প্রশ্ন যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হয়নি, তিনি বারবার বলছেন যে কেন্দ্রীয় সরকারের এই হয়েছে ওই হয়েছে, তারা কোঅপারেট করেননি। কিন্তু আমরা কিন্তু এখনও অবধি এই 10 বছরে একবারও দেবকে সরাসরি আমরা দেখিনি, মানে দেব বলতে আমি দীপক অধিকারী এমপি বলছি, দীপক অধিকারীকে আমরা কোনো দিন দেখিনি যে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন, তিনি প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে পিটিশন করেছেন যে আমাকে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করেনি, আমাকে জমি দেয়নি, ফান্ড দেয়নি, বা যা যা রিসোর্স আছে সেইগুলো তিনি দেননি, এইগুলো একটাও কিন্তু আমরা দেখিনি। সেজন্য আমাদের মনে হচ্ছে যে তিনি বোধহয় সঠিক লিডারশিপের পরিচয় দিচ্ছেন না। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি এখন সংকুচিত হচ্ছে, কাজের সংখ্যা কমেছে, ছবির বাজেটের সংখ্যা লিমিটেড হচ্ছে, সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়েছে, এবং ওভারঅল যে কোনো এন্টারটেনমেন্ট জার্নালিস্টকে আপনি যদি জিজ্ঞাসা করেন সে পরিষ্কার অঙ্ক কষে দেখিয়ে দিতে পারবে যে নাম্বার অফ ছবির সংখ্যা কমছে, বাজেট কমছে, রেভিনিউ কমছে। অথচ রাজনীতিতে আসার পরে দীপক অধিকারীর রোজগার, তার জীবনযাপন, তার যে বাড়িতে থাকেন, যে ধরনের গাড়ি চড়েন, সেগুলো কিন্তু বাড়ছে। আমি বলছি না যে ফিল্মে কাজ করে তিনি এটা করতে পারেন না, কিন্তু দেব যতদিন স্টার ছিলেন আমরা কিন্তু তাকে একরকম জীবনযাপন করতে দেখেছি। যখন দেবের মানে বছরে 2টো ফিচার ফিল্ম আসতো বা 3টে ফিচার ফিল্ম আসতো, তখন আমরা তাকে একরকমভাবে দেখেছি। যখন তার 2 বছরে একটা ফিল্ম আসছে তখন তার প্রতিপত্তি বাড়ছে কী করে, এটা তো আমাদের কাছে চোখে লাগছে। কাটমানি নেওয়ার যে অভিযোগ বাড়ার বিরোধীরা করে দেবের বিরুদ্ধে, সব কিছু মিলেমিশে সম্পত্তি বাড়ার পেছনে কি আপনি নেপথ্যে দেবের দুর্নীতি দেখতে পাচ্ছেন? দেখুন, দুর্নীতিগ্রস্ত এটা কাউকে বলতে গেলে কনক্লুসিভ এভিডেন্স দরকার। তিনি কাটমানি নিয়েছেন কি নেননি সেই তথ্য আমার কাছে নেই, কিন্তু আমি তার সম্পত্তি যে পরিমাণে বেড়েছে, তিনি যেভাবে তার ফ্ল্যাট বেড়েছে, গাড়ি বেড়েছে, জমি জমা বেড়েছে, যার গ্রোথ হয়েছে, ভার্সেস তিনি অ্যাকচুয়ালি যে প্রফেশনের লোক সেই প্রফেশনের গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। ফলে আমার এই কন্ট্রাস্টটা আমার চোখে লেগেছে। এবার সেই কন্ট্রাস্টটার টাকা কোথা থেকে এসেছে সেটা তো আমি আর রাতের অন্ধকারে দেবের ফ্ল্যাটে ঢুকে বসে থাকিনি যে আমি বলতে পারবো যে তিনি কোথা থেকে নিয়েছেন, কিন্তু এই কোরিলেশনটা চোখে লাগার মতো। দেবের যদি আজকে ছবি 10 কোটি টাকার ব্যবসা করতো জওয়ানের মতো, এবং দেব তারপরে একটা 5 কোটি টাকার গাড়ি কিনতেন, আমাদের হতেই পারে শাহরুখ খান যদি রোলস রয়েস চড়াইতে দেব কেন চড়বেন না। কিন্তু আমরা যখন দেখছি যে দেবের ছবির সেই সংখ্যায় কমছে, দেবের বিনিয়োগ সংখ্যায় কমছে, বাংলা ছবি শ্রিঙ্ক করে যাচ্ছে, হল কমে যাচ্ছে, ওটিটির বাজার কমছে, তাহলে হিরোর কী করে বাড়ছে? এই যে কন্ট্রাডিকশানটা, এই রিলেশনটা ম্যাচ করছে না। সেই কারণে আমাদের একটা প্রশ্ন থাকছে। এবং দেবকে নিয়ে আমার আরও যেগুলো অভিযোগ ছিল, প্রথম আমার আপত্তি হয়েছিল যে দেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে দিস ইজ মাই লাস্ট স্পিচ এবং আমি রাজনীতি ছেড়ে দেবো। এবং তারপর আপনি দেবের ফ্যান ক্লাবগুলো যদি দেখেন, স্বতঃস্ফূর্ত ভালোবাসা মানুষের, যে আপনি চলে আসুন ফিল্মে, আপনারা যেভাবে দেখতে চাই। তারপরে কিছুদিন বাদেই আবার তিনি চিফ মিনিস্টার অভিষেক ব্যানার্জি এদের সাথে মিটিং টিটিং করে আবার চলে গেলেন। কাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন? ফ্যানদের সাথে করলেন, পার্লামেন্টের সাথে করলেন। তিনি দলকে আগে জানাননি কেন যে আমি ছাড়তে চাই? দলের সাথে আলোচনা করে তারপর তিনি বলুন যে আমি রিজাইন করছি, আমার আজকে অন্তিম স্পিচ। ধর্ম ব্যক্তিগত অ্যাফেয়ার। কিন্তু আমরা দেবকে দেখলাম তিনি একেবারে রামনবমীর মিছিল করলেন, জয় শ্রীরাম বলে প্রচার করলেন। মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্টে পরিষ্কার বলা হয়েছে যে কোনো রকম ধর্মকে ঢাল করে ভোট করানো যাবে না, কোনো রকম ধর্মীয় স্লোগানকে ভোটের প্রচারে আনা যাবে না। কিন্তু এমপি ক্যান্ডিডেট দীপক অধিকারী করলেন। এই জায়গাগুলো থেকে আমার প্রশ্ন যে আপনি আপনার স্ট্যান্ডটা পরিষ্কার করুন। আপনার স্ট্যান্ড যদি হয় যে বিজেপি ধর্মকে ঢাল করে রাজনীতি করছে, তাহলে আপনি আবার সেই পথে হাঁটবেন না, আপনি অপোজ করুন। কিন্তু এই যে একটা কন্ট্রাডিক্টরি রিলেশন, একবার তিনি বলছেন যে হ্যাঁ এই বিজেপি এই করছে ওই করছে, আবার বিজেপির পথে হাঁটছেন, এই দ্বিচারিতাটা যদি বন্ধ করেন তাহলেই আমি আপনাকে তুলনামূলক শ্রদ্ধার জায়গায় রাখবো। মানে স্টিক টু ইয়োর কমিটমেন্ট। রচনা বন্দ্যোপাধ্যায় একের পর এক ঘটনায় ভাইরাল হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি দই বলছেন, ঘুগনি বলছেন, নানান কিছু। তার রাজনীতিতে যোগদান এবং এই যে ভাইরাল হওয়া, তার কার্যকলাপ আপনি দেখতে পাচ্ছেন, তার প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়। আপনার ঠিক কেমন লাগছে বিষয়টি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা খুব মেধাবী বা ধূর্ত রাজনৈতিক চাল হচ্ছে রচনা ব্যানার্জিকে ওই জায়গায় টিকিটটা দেওয়া। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে রচনা ব্যানার্জি প্রথম থেকে যখন দেখছেন যে মানুষ তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে বা তার কথাগুলো বেসলেস আর্গুমেন্টের মতো শোনাচ্ছে, তিনি আর নিজেকে সংশোধন করছেন না। তিনি মনে করছেন যে এই ট্রোলটাকেই আমি এনক্যাশ করে আরও পপুলারিটি পাবো। মানে দই ধোঁয়া যা যা চলছে, এই যে জিনিসপত্রগুলো বলছেন, যখন তিনি এবার এটাকে এনজয় করতে আরম্ভ করেছেন। কিন্তু এটা এনজয় করার মতো বিষয় নয়। রচনা ব্যানার্জি হয়তো ফিল করতে পারছেন না, আমি অন্তত ফিল করতে পারছি যে উনি যে জায়গাটায় কন্টেস্ট করছেন এবং উনি যদি জেতেন তাহলে উনি কোথায় যাবেন? পার্লামেন্টে যাবেন। পার্লামেন্টে কারা যায়? সাধারণ মূর্খ নাগরিকরা নিশ্চয়ই যায় না, আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ যায় না। তাদের
প্রতিনিধিত্ব করতে এই ধরনের মানুষদেরকে পাঠানো হয়, যারা পার্লামেন্টে কি হচ্ছে, পার্লামেন্টে আইন ফর্ম হচ্ছে, পলিসি ফর্ম হচ্ছে, অর্থনীতি, সমাজ, আইন, এই গোটা যে চক্রটা গণতন্ত্রের, সেটা কতগুলো লোক মিলে চাকাটা ঘোরাচ্ছে। তার মানে এটা দেশের একটা গুরুত্বপূর্ণ পজিশন, এটা পাড়ার চায়ের ঠিক নয়। তো আমি যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট হই, এটা একটা গুরু দায়িত্ব। হুগলির মতো অত বড় ভৌগোলিক এলাকার এই যে ডাইভার্স পপুলেশন, সেই পপুলেশনের একজন রিপ্রেজেন্টেটিভ হবেন, তিনি হচ্ছেন রচনা ব্যানার্জি, যদি তিনি জেতেন। তো সেই দায়িত্ববোধ নিয়ে তাকে কথা বলতে হবে। কিন্তু আমার যেটা খারাপ লাগছে, ঠাট্টা তামাশা ফাজলামি সোশ্যাল মিডিয়ার ট্রোলটাকেই যদি কেউ খুব মানে আপন করে নেয়, তখন তার ভবিষ্যৎটা খুব একটা স্টেবল হবে বলে আমার মনে হচ্ছে না। সন্দেশখালী নিয়ে তোলপাড় হলো রাজ্য, এবং সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন হলো বলা হচ্ছে। তৃণমূল যে অভিযোগ বারবার করছিল, সন্দেশখালী আসলে রাজনীতির একটা বহিঃপ্রকাশ। প্রমাণ তো সেটাই, মানে অনেকেই বলছেন, দাবি করছেন যে এই যে রেখা পাত্রকে নামিয়ে দেওয়া নির্বাচনে, সব মিলিয়ে তো সেই রাজনীতিরই প্রকাশ হলো। মানে রেখা পাত্রকে, তাহলে কি সব কিছু সেট ছিল? আপনি কি মনে করেন কোনো দলের বা কোনো প্রশাসনের ভিতরে কি অঙ্ক কষেছে সেটা বাইরে থেকে আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমার যেটা মনে হয়েছে, বা আমি যতটুকু কাগজ পড়ে বই পড়ে দেখেছি, সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় সবথেকে বড় প্রবলেম হচ্ছে ইনফিল্ট্রেশন। এবং এই শেখ শাহজাহানদের মতো যাকে নিয়ে এত লম্ফজম্প, তারা যেভাবে লোকাল মানুষদেরকে ম্যানুপুলেট করছিল, সেই ম্যানুপুলেশনটা একটা আউটবার্স্ট হয়ে গেছে। সাজানো লোক যা বলছেন আর কি বিরোধীরা, যে এই সমস্ত বিজেপির চক্রান্ত, আমি যদি ধরে নিই একটিও মহিলার সাথে কোনো রকম অসভ্যতা হয়েছে, সেটাই আমাদের কাছে, সমাজের কাছে কিন্তু খুব লজ্জার। আমার যেটা মেন প্রবলেম, ওমেন সিকিউরিটি মেন প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে এই যে রাজ্য সরকার বলছে যে হ্যাঁ জমি নিয়ে কয়েকটা সমস্যা হয়েছিল, জমি ফেরত দিয়ে দিলাম, কিন্তু সেটা থেকে দায় মানে এড়িয়ে যাওয়া যায় না। তার কারণ আপনাকে বুঝতে হবে যে যে জমিগুলো শাহজাহানরা এই গুন্ডাগুলি নিয়েছিল, ওরা নিয়ে কি ওখানে দারুণ উর্বর জমি করে রেখেছে? তা করেনি। ওরা নোনা জল ঢুকিয়ে ওটাকে মাছের ভেরি করে দিয়েছে। এবার আমি যদি সেই জল টল পরিষ্কার করে এখন জমিটা হ্যান্ডওভার করে দিই, যার জমি তাকে, সে তো ওখানে চাষাবাদ করতে পারবে না। আমি জমিটা হ্যান্ডওভার করে দিয়ে বললাম হ্যাঁ সব করে দিয়েছি, সব সেটেল হয়ে গেছে, কিন্তু সেটেল হলো না। কিন্তু যেই সমস্যা কিন্তু সিঙ্গুরে হয়েছিল, যে বটম লাইনে যারা রয়েছেন, যারা পার্টিটাকে অ্যাকচুয়ালি অপারেট করছেন নিচ থেকে, সেইখানে করাপশানগুলো ঢুকে যাচ্ছে প্রত্যেক টেবিলে। ফলে সবার আগে ম্যানেজমেন্ট লিডারশিপ ঠিক করতে হবে, এবং প্রত্যেক টেবিলগুলোতে আগে যাতে কন্ট্রোল আগে ফিরিয়ে আনতে হবে। তারপরে তারা তাদের যা পলিসি আছে, যদি তারা মনে করে তারা সেগুলো অ্যাপ্লাই করবে। রাজ্যে 42 লোকসভা আসনে নির্বাচন, সিপিএম প্রার্থী দিয়েছে, আইএসএফের জোট হয়নি, সেখানে দাঁড়িয়ে তৃণমূল, সিপিএম, কংগ্রেস যারা প্রার্থী দিয়েছে, বা বিজেপি, আপনার কি মনে হয় মানে কার ফল ভালো হতে পারে বলে আপনার মনে হচ্ছে, একজন সাধারণ মানুষ হিসেবে যদি দেখি আমরা? এই জোট যদি প্রপারলি থাকতো, তাহলে কি বিজেপিকে খানিকটা দুর্বল করা যেত, সত্যি বলে আমি বিশ্বাস করি। আমার মনে হচ্ছে যে তৃণমূলকে সম্পূর্ণভাবে আপলিফট করে দেওয়া যাবে না এই মুহূর্তে। তৃণমূল থাকবে, তৃণমূলের আসন সংখ্যা কমবে। তার কারণ এই বছর আমি যতটুকু বিভিন্ন জায়গায় কাজের সূত্রে গিয়ে আমি দেখেছি যে তৃণমূলের এই মুহূর্তে লড়াইটা কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস নয়। তৃণমূলের এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। প্রত্যেক টেবিলে যে পরিমাণ করাপশান মানুষকে ফেস করতে হচ্ছে, দেখুন করাপশানহীন পলিটিক্স হয় না, সারা পৃথিবীতে আছে, কিন্তু করাপশানটাই যদি একমাত্র গোটা প্রসেসটা চালিকা শক্তি হয়ে যায়, তখন কিন্তু সেটা ভঙ্গুর হয়ে যায় এবং সেটা ভাঙতে আরম্ভ করে। তৃণমূলের আসন সংখ্যা কমবে, কিন্তু তৃণমূল একদম গায়েব হয়ে যাবে না, বা তৃণমূল একদম এখন অ্যাটলিস্ট যে পর্যায়ে রয়েছে খুব একটা দুর্বল হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি, তিনি আচমকা দেখা গেল বিজেপিতে যোগ দিলেন, এবং তিনি সেই তৃণমূলের অভিযোগকে মান্যতা দিয়ে এক প্রকার কার্যত দলীয় রাজনীতিতে প্রবেশ করেন, ভোটের টিকিটও পেলেন। আপনি পুরো যে ঘটনাক্রম অভিজিৎ গাঙ্গুলিকে দেখে আপনার ঠিক কেমন লাগছে? মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার চোখে এখন ঠিক কেমন? উনি সকালবেলা রিজাইন করে দুপুরবেলা একটা পলিটিক্যাল পার্টিতে আসছেন, এইটা ভীষণ মানে চোখে লাগার মতো একটা ব্যাপার। তার মানেটা হচ্ছে যে দেয়ার ওয়াজ অ্যান ইন্টেনশন। এই যে এটা কিন্তু মানে পার্লামেন্টে অনেক আগেই অনেক সিনিয়র লিডাররা বলে গেছেন যে একজন বিচারপতি যদি মানে বিচারের পরে দেখা যায় যে তিনি অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হচ্ছেন, তখন তার ইন্টেনশন হাইলাইটেড হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা ঠিক কথাই যে উনি যাদের চাকরি নিয়েছেন তারা করাপ্টেড ইত্যাদি সমস্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টও আছে। আপনি যদি আমাদের কলকাতা হাইকোর্টের কোর্টসের যে ওয়েবসাইটটা আমি আগের দিন দেখছিলাম, সেখানে দেখছিলাম প্রায় 5000 মানে বিগত এক বছরে প্রায় 5000টার ওপরে মামলা ওখানে চলছিল, তার মধ্যে একটার ফাইনাল জাজমেন্ট উনি দিতে পেরেছেন। বাকিগুলোর সব বিভিন্ন অর্ডার্স আছে, বাট ফাইনাল কনক্লুসিভ জাজমেন্ট কিন্তু নেই। ফলে এখানে একটা এফিসিয়েন্সির প্রশ্ন চলে আসে। উনি বারবার কি বলছেন যে আমি করাপশনের বিরুদ্ধে ফাইট করব, কিন্তু উনি যাদেরকে পাশে নিয়ে মঞ্চে দাঁড়াচ্ছেন তারাও কিন্তু একদম সততার প্রতীক নয়। উনি একজন বিচারপতি হিসাবে বলছেন
যে শুভেন্দু অধিকারী যে প্যাকেটে মুড়িয়ে নিচ্ছে আপনারা দেখেছিলেন ওখানে টাকা ছিল কিনা? তো একই প্রশ্ন যদি আমি ওনাকে করি যে আপনি কোনো দিন দেখেছেন যে অভিষেক ব্যানার্জি সাইকেলে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছে কিনা? আপনি তাই কয়লা চোর ভাইপো বলছেন কেন? এই যে পার্থ চ্যাটার্জির গার্লফ্রেন্ডের বাড়িতে টাকা পাওয়া গেছে, আমি দেখেছি পার্থ ব্যাগে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সূত্র যদি মানে ভ্যালিড হয় তাহলে পৃথিবীর সমস্ত ক্রিমিনালকেই আসলে আমাদের ক্লিন চিট দিয়ে দিতে হবে যে আমরা তো কেউ চোখে দেখিনি ভাই, তুমি রেপ করেছো, খুন করেছো, আমি দেখেছি, তাই তুমি ভালো লোক। এটা তো হতে পারে না। যে এটা নিয়ে রুল আসা উচিত বলে আমি মনে করি যে একজন বিচারপতি বা এই ধরনের রোলে যারা আছেন সরকারি উঁচু পদে তারা রাজনীতিতে আসতেই পারেন, কিন্তু একটা কুলিং অফ পিরিয়ড থাকতে হবে যে 6 মাস আমি রিজাইন করার পরে বা রিটায়ারমেন্টের পরে 6 মাস বাদে কি 1 বছর বাদে কি 2 বছর বাদে, যাতে আমার প্রিভিয়াস জাজমেন্টগুলোর পেছনে কোনো ইন্টেনশন না থাকে। এই সকালে এক কথা বলে বিকেলে আর এক কথা বলার মধ্যে যে যোগসূত্রটা তৈরি হচ্ছে সেটা জুডিশিয়ারিকে মানে বিড়ম্বনায় ফেলে দিচ্ছে এবং সেটা ক্ষতিকারক বলে আমার মনে হচ্ছে। তৃণমূলের জন্য এই মুহূর্তে বেশি ভালো নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাকে আপনি মনে করেন? দেখুন, এই বেশি মানে ভালো না খারাপ এইটা বলতে গেলে কোনো একটা মানে প্রজেকশানে আসতে হবে। এবার প্রজেকশানটা কি? প্রজেকশানটা যদি মমতা ব্যানার্জি হয় তাহলে সেই কম্পিটিশানটা হবে আনফেয়ার। তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি যে রাজনীতিটা করেন আর অভিষেক ব্যানার্জি যে রাজনীতিটা করেন এই দুটোর মধ্যে একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের পার্থক্য রয়েছে। মমতা ব্যানার্জির রাজনীতিটা হচ্ছে গ্রাসরুট লেভেল রাজনীতি, যেটা বটম আপ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেন সেটা হচ্ছে টপ ডাউন মেথডোলজি, মানে লিডারশিপ থেকে নিচের স্তরে ফ্লো হবে। আর মমতা ব্যানার্জির অ্যাপ্রোচ যদি দেখেন যে এই যে মানুষের কাছে চলে যাচ্ছেন একদম মানে তার যে ইমেজ বা তার যে অপটিক্স, একটা মমতা ব্যানার্জির কনভয় যাওয়া, এই কেউ একটা হয়তো জয় শ্রীরাম বলে যে নেমে এসে দৌড়ে চলে যায়, কে বললি আয়, এই যে ইমেজটা, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি কমিউনিকেশন দেখেন আপনি, তার যে একটা হিরোইক ইমেজ, এই দুটো ইমেজকে কখনো কম্পেয়ার করা যায় না, এই দুটো সেপারেট ইমেজ। তবে একথা ঠিকই যে কোনো দলেই একটা নতুন লিডারশিপ আসবে, ফলে সেই জায়গাটা অভিষেক ব্যানার্জি ফুলফিল করছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে অভিষেক ব্যানার্জির 2-3টে অ্যাঙ্গেল, যেটা আমার মানে আমি নিশ্চয়ই ওনার কনসালটেন্ট নই, কিন্তু আমি হলে ওনাকে আমি বলতাম যে ওনার প্রথম যেটা ওনার করতে হবে, যেটা মমতা ব্যানার্জি থেকে শেখার বলে আমার মনে হয়, যে বটম আপ অ্যাপ্রোচটা শিখতে হবে। যে আপনি লিডারশিপ, আপনার অপটিক্স, আপনি টপ ডাউন মেথডোলজিতে কাজ করেন, ফাইন, এই নিয়ে আমাদের কারোর কোনো বক্তব্য নেই। আপনি ইউথদেরকে আরও বেশি পরিমাণে নিয়ে আসছেন এবং সেটা আনাটাই জরুরি, কারণ এই যে একটা বারবার প্রশ্ন ওঠে যে একটা সিনিয়রিটি কমপ্লেক্স বা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৃণমূলকে গ্রাস করছে, সেখানে নতুন অন্যান্য পার্টিতে যদি ইয়ং ব্রিগেড আসে তাহলে তৃণমূলে আসবে না কেন? সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারেক্ট, আমার সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু লিডারশিপের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও অনেক বেশি বটম আপ হতে হবে, আরও বেশি গ্রাসরুট কানেক্ট থাকতে হবে। আমি আপনাকে র্যাপিড ফায়ার ঠিক নয়, কয়েকজন রাজনৈতিক চরিত্রের নাম বলবো বঙ্গের বা ন্যাশনালি, তারা এক লাইনে আপনি বলুন যে আপনার তাদের সম্পর্কে কি মনে হয়। প্রথমে নরেন্দ্র মোদী। বুদ্ধিমান, আত্মকেন্দ্রিক এবং স্ট্র্যাটেজিক লিডার। মমতা বন্দ্যোপাধ্যায় খুব কঠিন, লড়াকু এবং আক্ষরিক অর্থেই তৃণমূলের নেত্রী, গ্রাসরুটে মানুষের নেত্রী, মানুষকে লিড দিতে পারেন এবং আগামী দিনে তার ইতিহাস হয়তো শেষ হয়ে আসছে, কিন্তু বাংলার মেয়েদের প্রতিনিধি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন বাংলার ইতিহাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউথ, ভাইব্রেন্ট এবং দ্য ফিউচার। নওশাদ সিদ্দিকী সুবক্তা, সুসংগঠক, তবে সবসময় নিজেকে দুর্বল ভাববেন না বা কঠিন শক্তির কাছে সবসময় দুর্বল হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন, কিন্তু নিজের অতীত ভুলে যাওয়ার যে চেষ্টাটা তিনি করছেন সেটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। এবং বিরোধী দলনেতা হলেও আমি অনুরোধ করব শুভেন্দু অধিকারী মহাশয়কে যে আপনার আক্রমণের ভাষা বা যে অ্যাপ্রোচ, সেটার মধ্যে যদি আরেকটু শিষ্টাচার, একটু ভদ্রভাবে, মানে যেটা আমরা এক্সপেক্ট করি একজন বিরোধী দলনেতার থেকে, সেটা যদি ফিরিয়ে আনেন, ব্যক্তিগত কদর্য আক্রমণ বা যে কুভাষার প্রয়োগ সেগুলো না করে, তাহলে বেটার মানে এক্সপেকটেশন রয়েছে আপনার থেকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম, কংগ্রেস বা অন্যান্য দলগুলির যেটা করা উচিত ছিল সেই জায়গাটা বিজেপির হয়ে
শুভেন্দু অধিকারী একজন সঠিক বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম। হ্যাঁ, তিন জেনারেশনের, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় খুবই পোটেনশিয়াল নেত্রী। আমার মনে হয় যে সে আগামী দিনে লেফট ফ্রন্টের যে ইউথ ব্রিগেড আছে তাকে নেতৃত্ব দেওয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা তার রয়েছে। তাকে যদি সঠিকভাবে সাপোর্ট দেওয়া হয়, গ্রাউন্ড লাইন থেকে তাকে যদি সাপোর্ট দেওয়া হয় এবং তার যদি সাংগঠনিক শক্তি আরও জোরদার হয় এবং তারা তাদের দলের যে ভাঙচুরগুলো সেগুলোকে যদি ঠিকঠাক করে এই নতুন মুখদেরকে জায়গা দেন, তাহলে কিন্তু মীনাক্ষী সম্ভাবনাময় একজন লেফট ফ্রন্ট ইয়ং লিডার হতে পারেন বলে আমার বিশ্বাস। আপনি সিনেমার দিকে মানে আবার কাজ পাবেন, মানে সেই নিয়ে কোনো আশঙ্কা রয়েছে নাকি আপনি চানই না সিনেমায় কোনো অভিনয় করার জন্য, আপনি এগোতেই চান না? দেখুন, আমি এখন একটি বাংলা ছবিতে অভিনয় করছি এবং আমার নিজের আর্টিস্ট ফোরামের আমি মেম্বার। আজ অবধি এরকম একটিও খবর আমি পাইনি বা আমাকে কোনো জায়গা থেকে ফোন করে শাসক দলের কোনো লোক এখন অবধি বলেনি। মানে আপনি তো উল্টো বলছেন, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে বাকিরা বলেন তাদের রাজনৈতিক পরিচয়ের জন্য তারা কাজ পান না, কাজ দেওয়া হয় না, আপনি তো উল্টো বলছেন। দেখুন, সেটা অভিযোগ আছে, একেবারে নেই আমি সেটা বলবো না, কিন্তু আমি তো আমার অভিজ্ঞতাটা বলতে পারি। আমাকে এখনও পর্যন্ত কোনো প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে বা আমি একটি পোস্ট প্রোডাকশন সংস্থা চালাই, সেখানে কাজ হয় না। মেন স্ট্রিম ইন্ডাস্ট্রির কাজই আমরা বেশি পরিমাণে করি, প্রচুর বিজ্ঞাপনে কাজ করছি, টেলিভিশনে কাজ করছি। এমন প্রোডাকশানের বিরুদ্ধে মানে কথা বলেছিলাম, আমি নাম করেই বলতে পারি এসভিএফের সাথে আমি আমার একটা বাগবিতণ্ডায় জড়িয়েছিলাম তাদের একটা ম্যানেজমেন্ট ফেইলিয়ার নিয়ে, একটা ওয়েব সিরিজে একটা টেকনিশিয়ানের পেমেন্ট ইস্যু নিয়ে। কিন্তু তারপর এসভিএফের সাথে বহু প্রজেক্টে কাজ করেছি, কোনো দিন তারা আমাকে কোনো রকমভাবে আক্রমণ করেনি। সে আপনি সুদীপাকে সুইগি নিয়ে বলা থেকে বলুন, যাদবপুর ইউনিভার্সিটির সমস্যা নিয়ে বলুন, আজকে করাপশান নিয়ে বলুন, প্রত্যেক ক্ষেত্রে আমার একটাই বক্তব্য হচ্ছে সমাধানের রাজনীতি করতে হবে। আমার কাউকে ব্যক্তিগতভাবে কাউকে টেনে ছোট করা, কাউকে অপমান করা বা তাকে সরিয়ে দিয়ে সেই চেয়ারে আমার বসার কোনো লোভ বা কোনো ইচ্ছে আমার নেই। এখনও পর্যন্ত আমি কোনো প্রজেক্ট থেকে বাদ হয়েছি বলে আমার কাছে খবর আসেনি যে অনলি ডিউ টু আমি শাসক দলের বিরুদ্ধে কথা বলেছি বলে বা আমার ব্যবসায় কাজ আসছে না, কাজ হচ্ছে না, এরকম খবরও আমি পাইনি। আমি কাজ করছি, কাজের ডাকও আসছে, অডিশান দিচ্ছি, অডিশানে চান্সও পাচ্ছি, নানা রকমভাবে হচ্ছে। আমার অভিনয়, ফিল্ম, মিডিয়া, লেখালেখি এই প্রফেশনটা আলাদাভাবে হচ্ছে, আর যখন আমি বলছি আমার যেটা আশপাশের সামাজিক রিফ্লেকশন সেটা তার মতো হচ্ছে। দেবের সম্পত্তি নিয়ে প্রশ্ন থেকে শুরু করে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ধোঁয়া ধোঁয়া মিম ট্রোল, প্রত্যেক বিষয়ে অকপট অরিত্র দত্ত বণিক। তিনি জানালেন তিনি শুধু সমাজের কথা বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে সেইভাবে কিছু বলেন না, তিনি বলেন মানুষের কথা। আর এভাবেই মানুষের কথা বলতে বলতেই তিনি এগিয়ে যেতে চান এবং তার সঙ্গেই কাজের দিকও ঠিকঠাক খেয়াল রাখতে চান। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।